পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ শেডে আগুন, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভুতুড়ে পরিবেশ, নেশাখোররা গেড়েছে আস্তানা। এবং আগামী মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু, আল জাজিরাকে প্রধান উপদেষ্টা, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাতে প্রায় ২০ একর এলাকায় স্ক্র্যাপ শেডে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৩ থেকে ১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটেও রাতে আগুন লাগে। এতে পুড়ে যায় ৩টি দোকান। রোববার রাত ১:৩০টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, দাহ্য পদার্থ হওয়ায় তা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহায়তায় দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখানে ফোম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে। কোনো হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে পারভিন নামে এক গৃহবধূ রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ৫ জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে আনা হয় ঢাকায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, ৩০ বছর বয়সী তাসলিমার শরীরের ৯৫% পুড়ে গেছে। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও দগ্ধদের ২ জনের শরীরের ৯০% পুড়ে গেছে। এই ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান। বাকি ২ জনের একজনের ৩২% ও অপরজনের ২৮% পোড়া আছে। আমাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়েছে, সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ, এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। আর যেহেতু একজন প্রেগনেন্ট পেশেন্ট আছেন, তো আমাদের গাইনি বিশেষজ্ঞ উনি আছেন, উনিও দেখেছেন, তো উনি অবজারভেশনে থাকবেন। তবে সবাইকে আমরা আশঙ্কাজনক অবস্থায় এখন চিকিৎসা শুরু করেছি। পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। সাবেক স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বেড়া ও সাথিয়ায় বাড়িতে এখন ভুতুড়ে পরিবেশ। দেখে মনে হয় যেন পরিত্যক্ত বাড়ি, অথচ একসময় মধ্যরাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভিড় লেগে থাকতো এসব বাড়িতে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই বাড়িটি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর। গত ৫ আগস্ট হামলা ভাঙচুরের পর থেকে বাড়িতে কেউ থাকেন না। বাড়িটিতে এখন শুনশান নীরবতা। অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষত বিক্ষত ভবনটি দেখলে মনে হচ্ছে ভুতুড়ে বাড়ি। প্রতিবেশীরা জানান, আগে মন্ত্রী বাড়িতে থাকলে মধ্যরাত পর্যন্ত লোক সমাগম থাকতো, এখন নেই সেই কোলাহল। কতগুলো বাজে চাউল আসে বসে আবার চলে যায়। এখন অবস্থা এখন আপাতত ঠকিত হয়েছে, কেউ কিছু আদেশ হচ্ছে না,
কারণ সব এলাকার লোকজন তো এই জন্য আদেশ হচ্ছে না। সাঁথিয়ার এই ব্যবসা প্রতিষ্ঠানে একসময় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা, রাতেও ছিল পাহারার ব্যবস্থা। স্থানীয়রা জানান এখানে এখন কোনো লোকজন আসেন না, নেই কোনো নিরাপত্তারক্ষীও। আগে যেরকম আসলে এখন তো আর সেরকম নাই, এখন লোকজন একটু আড্ডা মাড্ডা বেশি হয়। এখন অবস্থা দাঁড়ানো এমনি পড়ে লইছে, আগে মাছ চাষ করতো, গরু পুষতো, মুরগি আঁশ কুরফো মেলা কিছুই পাইতো। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় ভবনে থাকা সব মালামাল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সাঁথিয়ার চকনন্দনপুরে বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে। বেড়ার হুরাসাগর নদীর পাশে 100 একর জমি দখল করে বানানো হয়েছিল টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুৎফুল নেসা ট্রাস্ট। জায়গাটি এখন এক ঠিকাদারকে ভাড়া দেওয়া হয়েছে। নাম কস্তে কিছু জমি ক্রয় করে এখন 150 বিঘার মতো জমি জবরদখল করে রাখছে, তাদের দখলেই আছে। মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে শও কোটি টাকা ইনকাম করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এই এলাকার প্রতিটা মানুষের ক্ষোভ যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। জুলাই আগস্ট আন্দোলনে হত্যার মামলায় গ্রেফতার শামসুল হক টুকুর বসবাস এখন গারদখানায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার আগামী মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মাস বা আগামী মাসের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কার, নির্বাচন ও ভারতসহ অন্যান্য পরিশক্তিগুলোর সাথে সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। সাম্প্রতিক কাতার সফরের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন আল জাজিরার কার্যালয়ে। সেখানে কথা বলেন টক টু আল জাজিরা অনুষ্ঠানে, যা প্রচারিত হয় রোববার। শুরুতেই জুলাই অভ্যুত্থান, হাসিনা সরকারের লুটতরাজ এবং বর্তমান সরকারের কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। হাসিনার কৃতকর্মের বিচারের প্রশ্নের জবাবে জানান সরকার এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছে। The legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার চাইবে তার উপর আগামী নির্বাচনের দিনক্ষণ নির্ভর করবে বলেও জানান ডক্টর ইউনূস। If the consensus is you have a larger number of items that we can agree on and we want to implement before the election, then we take a longer time. If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. ভারতে হাসিনার অবস্থান দুদেশের সম্পর্কের জন্য অস্বস্তিকর হলেও দেশটির সাথে বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। This is one of the cases that we have to resolve ourselves, that continue to do that. We understand what their legal situation is, what our legal situation is, but we are waiting for the legal notice coming from the court that brings it to a higher level of notice. সব প্রতিবেশীর সাথে সুসম্পর্কের অংশ হিসেবে আগে ভারত সফরের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের সাড়া না পাওয়ায় তিনি চীনে গেছেন। I tried to go to India, they didn't respond to it, so I went to China. And now I'll be going to Malaysia. So I'm busy, and I was in Bangkok, in Thailand. So I'm visiting many countries around. শুল্ক যুদ্ধ থেকে বাংলাদেশ সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করবে বলেও জানান তিনি। USA is a good friend, China is a good friend, India is a good friend. মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘকে নিরাপদ করিডোর দিতে শর্ত সাপেক্ষে নীতিগত সম্মত হয়েছে বাংলাদেশ। কেবল শর্ত পালন করলেই মিলবে সহযোগিতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশ চাইলে মধ্যস্থতায় ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না।
সম্মেলন প্রসঙ্গের বাইরে ভারত পাকিস্তান চলমান উত্তেজনায় প্রভাব এবং বন্ধু প্রতিম দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা। ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমস্যা করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। জাতিসংঘের প্রস্তাবে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতির কথা জানান তিনি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয়, আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বলেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আদালতের রায়ের প্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার রাত 11টার দিকে ইসি সচিব আখতার আহমেদ এই গ্যাজেট প্রকাশ করেন। এর আগে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গ্যাজেটও বাতিল করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেছিলেন ইশরাক। চিকিৎসক আর জনবল সংকটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার 34,000 মানুষের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক। একজনও চিকিৎসক নেই হাসপাতালের বেশ কয়েকটি বিভাগে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়ছেন। কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার প্রায় 25 লাখ মানুষ চিকিৎসা নেন কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসক আর জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত মানুষ। হাসপাতালে নেই কনসালটেন্ট, সার্জারি, কার্ডিওলজি, গাইনি অবশ, নাক, কান, চক্ষু সহ অন্যান্য চিকিৎসক। হাসপাতালে 175 জন চিকিৎসকের দরকার থাকলেও আছেন মাত্র 18 জন। জেলার সব সরকারি হাসপাতালে একই চিত্র। সকালে আহে 10টার সময় আহে বড় ডাক্তার, মানে নিজের খেয়ে ওষুধ পানি না কিনি এখানে সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে যায়, থাকার কোনো না। আমার বেড ছিল এখানে, আমি গন্ধ বাঁচতে পারতেছিলাম না। আমরা বারান্দায় আছি, 3 দিন থাকি, রোগীর সংখ্যা বেশি আর ডাক্তার আসে 24 ঘন্টা পর পর। চিকিৎসক কম থাকায় সেবা নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকেই আরও অসুস্থ হয়ে পড়ছেন। রোগ অনুযায়ী ওষুধ না পাওয়ার অভিযোগ অনেকের। কোমরে ব্যথার ওষুধ দিলি, কিন্তু ওই প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়। 5 টাকার টিকিট ছাড়া তারা টোকন দিয়ে ওষুধ তুলে নিয়ে যায়। জনবল সংকটে বিভিন্ন পরীক্ষায় ভোগান্তির কারণে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের শরণাপন্ন হতে হয় রোগীদের। এতে গুনতে হয় বাড়তি খরচ। স্যালাইন লেগে যায়, বাইরে থেকে নিতে আসা হয়, রক্ত টেস্ট বাইরে থেকে আনা লাগে। চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করলেন এই সিভিল সার্জন। মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। শিগগিরই সংকট সমাধান হবে এমন আশা রোগী স্বজনদের। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 5। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভুতুরে পরিবেশ, নেশাখোররা গেছে আস্তানা। এবং আগামী মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু, আল জাজিরাকে প্রধান উপদেষ্টা, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকবেন।